আমরা যখন কিছু কিনি, ধরুন 1 কাপ কফি বা নতুন এক জোড়া জুতো, তখন আমাদের মাথায় ঠিক কী চলে? অর্থনীতিবিদরা কিন্তু ঠিক এই প্রশ্নটাই নিয়ে কাজ করেন। আমাদের এই পছন্দগুলোর পেছনের আসল যুক্তিটা কি? চলুন আজ আমরা সেই মডেলটা একটু সহজ করে বোঝার চেষ্টা করব, যেটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার এই পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করে। আচ্ছা, এই ব্যাপারটা বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব সন্তুষ্টির ধাঁধাটা কি, তারপর পছন্দের একটা মানচিত্র বানাবো, দেখব বাজেটের বাস্তবতা, আর সবশেষে এই দুটোকে মিলিয়ে খুঁজব সেই সেরা পছন্দটা। তো চলুন শুরু করা যাক একদম মূল প্রশ্নটা দিয়ে। অর্থনীতিবিদদের জন্য এটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। এই যে সন্তুষ্টি, এটাকে কি মাপা যায়? মানে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়? ঠিক এই প্রশ্নটা থেকে দুটো আলাদা চিন্তাধারার জন্ম হয়েছিল। একদল ভাবলেন, হ্যাঁ, হয়তো সংখ্যা দিয়ে সন্তুষ্টি মাপা সম্ভব। আরেক দল বললেন, না, ওটা সম্ভব না। অর্থনীতিবিদরা এই অনুভূতির একটা বেশ সুন্দর নাম দিয়েছেন, উপযোগিতা বা ইউটিলিটি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে একটা ব্যক্তিগত অনুভূতি, যেটা এক একজনের কাছে এক এক রকম, সেটাকে মাপা যাবে কি করে? এখানেই দুটো পথ তৈরি হল। কার্ডিনাল অ্যাপ্রোচটা অনেকটা পরীক্ষার খাতার নম্বরের মতো, মানে একটা জিনিস থেকে 20 ইউনিট সন্তুষ্টি পেলাম, আরেকটা থেকে 30। আর অর্ডিনাল অ্যাপ্রোচ, যেটা নিয়েই আমরা আজ মূলত কথা বলবো, সেটা র্যাঙ্কিংয়ের মতো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা শুধু বলে যে কোনটা বেশি পছন্দের, কিন্তু ঠিক কতটা বেশি সেই সংখ্যাটা বলে না। তাহলে চলুন এই অর্ডিনাল অ্যাপ্রোচের সবথেকে জরুরি যে টুলটা, সেটার সাথে পরিচিত হওয়া যাক। এটা দিয়ে ভোক্তার পছন্দের একটা দারুণ মানচিত্র তৈরি করা যায়। এটার নাম হল ইনডিফারেন্স কার্ভ। ভাবুন তো, এটা যেন একটা সন্তুষ্টির মানচিত্র, যেখানে সমোচ্চ রেখাগুলো পাহাড়ের উচ্চতা না, বরং সন্তুষ্টির স্তর দেখাচ্ছে। এই কার্ভের ওপরে যে কোনো বিন্দুতে থাকা মানেই হল একই পরিমাণ সন্তুষ্টি পাওয়া। এই মানচিত্রটা পড়ার কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটা হলো, এটা সবসময় ওপর থেকে নিচের দিকে নামে। সহজ ভাষায়, সন্তুষ্টির লেভেলটা একই রাখতে চাইলে একটা জিনিস বেশি পেতে হলে অন্য আরেকটা জিনিস কিছুটা ছাড়তেই হবে। যেমন বেশি পিৎজা খেতে চাইলে হয়তো একটু কম কোক খেতে হবে। দ্বিতীয় নিয়মটা হল, এই কার্ভটা সবসময় ভেতরের দিকে বাঁকানো থাকে। এর পেছনের কারণটাও কিন্তু বেশ মজার। যখন আমাদের কাছে কোনো একটা জিনিস অনেক বেশি পরিমাণে থাকে, তখন সেটার আরও একটু পাওয়ারের জন্য আমরা অন্য জিনিসটা খুব কম পরিমাণে ছাড়তে চাই। অর্থনীতিতে একেই বলে ডিমিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। 3 নম্বর নিয়মটা একদম সহজ, উপরে মানেই ভালো। মানচিত্রে যত উপরের দিকে কার্ভ থাকবে, বুঝতে হবে সন্তুষ্টির লেভেলও তত বেশি, কারণ উঁচু কার্ভ মানে দুটো জিনিসই বেশি বেশি করে পাওয়া যাচ্ছে। আর ফাইনালি 4 নম্বর নিয়ম, এই সন্তুষ্টির ম্যাপের দুটো লেভেল কখনোই এক হতে পারে না। মানে দুটো ইনডিফারেন্স কার্ভ কখনোই একে অপরকে কাটতে পারে না, কারণ প্রত্যেকটা কার্ভ একটা আলাদা সন্তুষ্টির লেভেল দেখায়। তো আমরা তো ইচ্ছার একটা দারুণ ম্যাপ বানালাম, কিন্তু ইচ্ছার তো কোনো সীমা নেই, তাই না? সীমা আছে আমাদের পকেটের। এবার চলুন সেই বাস্তবতার দিকটা দেখি। এটার নাম বাজেট লাইন। খুবই সোজাসাপটা একটা ব্যাপার। আমাদের হাতে কত টাকা আছে আর জিনিসগুলোর দাম কত, তার উপর ভিত্তি করে আমরা কোন জিনিসটা কতগুলো করে কিনতে পারি, বাজেট লাইন ঠিক সেটাই দেখায়। মানে এই লাইনটা হলো একটা দেয়ালের মতো। এর ভেতরে বা এর ওপরে যা আছে সব আমাদের নাগালের মধ্যে, কিন্তু এর বাইরের কোনো কিছুই কেনা আমাদের পক্ষে সম্ভব না। এটাই হলো আমাদের আর্থিক বাস্তবতার শেষ সীমা। আচ্ছা, এবার আসছে সবচেয়ে মজার অংশটা। আমাদের কাছে এখন ইচ্ছার ম্যাপও আছে, আবার বাস্তবতার সীমানাও আছে। চলুন দুটোকে এবার এক করে ফেলি আর দেখি একজন ভোক্তা কিভাবে তার সেরা পছন্দটা খুঁজে বের করে। প্রথমে ভাবুন, আমাদের কাছে শুধু বাজেট লাইনটা আছে, যেটা আমাদের সাধ্যের সীমানা দেখাচ্ছে। এখন এই বাস্তবতার রেখার উপরে আমরা আমাদের পছন্দের স্তরগুলো মানে ইনডিফারেন্স কার্ভগুলোকে বসিয়ে দিলাম। আমরা কি চাই আর কি পেতে পারি, দুটোই এখন একই ছবির মধ্যে। এই যে দেখুন, ঠিক এই বিন্দুটা, যেখানে আমাদের সাধ্যের রেখাটা আমাদের পক্ষে ছোঁয়া সম্ভব এমন সবচেয়ে উঁচু সন্তুষ্টির রেখাকে জাস্ট স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে। অর্থনীতিতে এটাকে বলে ভোক্তার ভারসাম্য বা কনজিউমার ইকুইলিব্রিয়াম। এটাই সেরা বিন্দু, কারণ এখানে একজন ভোক্তা তার সীমিত বাজেট দিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্টি পাচ্ছে। কিন্তু এই যে স্পর্শ করা, এর মানেটা কি? চলুন এর পেছনের যুক্তিটা একটু ভেঙে দেখি। এই সেরা বিন্দুতে থাকার জন্য আসলে দুটো শর্ত পূরণ করতে হয়। 1 নম্বর, পুরো টাকা খরচ করতে হবে, অর্থাৎ বাজেট লাইনের উপরে থাকতে হবে। আর 2 নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিন্দুতে বাজেট লাইনের ঢাল আর ইনডিফারেন্স কার্ভের ঢাল একদম সমান হতে হবে। আমাদের সোর্সেও ঠিক এই কথাটাই বলা আছে।
ইনডিফারেন্স কার্ভ এবং আয় মূল্য রেখা উভয় ঢাল সমান। এটাই হলো সেই ম্যাজিক্যাল পয়েন্ট যেখানে আমাদের ইচ্ছা আর সাধ্য একে অপরের সাথে মিলে যায়। আর এভাবেই অর্থনীতিবিদরা আমাদের পছন্দের মতো একটা জটিল বিষয়কে মডেল করেন। যদিও আমরা এখানে মাত্র দুটো জিনিসের উদাহরণ দেখলাম, কিন্তু এর পেছনের যে লজিক সেটা কিন্তু অনেক বড় পরিসরেও কাজ করে। আচ্ছা, পরের বার যখন শপিং কার্টে অনেকগুলো জিনিস ভরবেন, একবার ভেবে দেখবেন কি আমরাও হয়তো নিজের অজান্তেই আমাদের ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের সেই সেরা বিন্দুটাকেই খুঁজে চলেছি।